আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুল হাসান। আজকে মূলত আমি কথা বলবো মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের ইএফটি নিয়ে। তো আমরা সবাই জানি যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে একটি ফর্ম দেওয়া হয়েছে আমাদেরকে ইএফটির জন্য করতে। এই ফর্মটি কীভাবে পূরণ করতে হবে, এখানে কী তথ্য দিতে হবে এ ব্যাপারে আমি একটু কথা বলবো। প্রথমে এখানে দিতে হবে মাদ্রাসার নাম ও ইআইএন নাম্বার। এই ফর্মটি আপনারা একটি ওয়ার্ড ফাইলে লিখে তারপরে এখানে মাদ্রাসার নাম লিখবেন। এরপর মাদ্রাসার যে ৬ সংখ্যার যে ইআইএন নাম্বার রয়েছে সেটি এখানে লিখবেন। এরপর এখানে মাদ্রাসার অধ্যক্ষ অথবা সুপারের মোবাইল নাম্বার লিখবেন। এরপর এখানে এই টেবিলটিতে এখানে লিখবেন ইন্ডেক্স নাম্বার ইংরেজিতে। ইন্ডেক্স নাম্বারের আগে যে ইংরেজি অক্ষরটি থাকে তাকে বলা হয় প্রিফিক্স সহ লিখতে হবে। এরপর নিচের যে তথ্যগুলো রয়েছে সবগুলো জাতীয় পরিচয়পত্র অনুসারে লিখতে হবে। যেমন আবেদনকারীর নাম ইংরেজিতে, অর্থাৎ এটা আপনার নিজের নাম। আবেদনকারীর নাম বাংলায়, আপনার নিজের নাম বাংলায় লিখতে হবে। এরপরে পিতার নাম ইংরেজিতে, পিতার নাম বাংলায় লিখতে হবে। এরপরে এখানে লিখতে হবে মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়। জন্ম তারিখ ইংরেজিতে, জন্ম তারিখের জন্য একটি ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথমে তারিখ, পরে মাস, পরে বছর। তবে জন্ম তারিখের জন্য একটি শর্ত হলো এমপিও কপি, জাতীয় পরিচয়পত্র ও দাখিল সম্মান সনদের জন্ম তারিখ একই হতে হবে। যদি কারো এই তিনটার যে কোনো একটাতে গরমিল থাকে তাহলে সেটি সংশোধন করে সাবমিট করতে হবে। তবে এখানে একটি কথা রয়েছে, সেটি হলো জাতীয় পরিচয়পত্র ও দাখিল সম্মান সনদ হয়তো আপনি সহজেই সংশোধন করতে পারবেন, কিন্তু এমপিও কপি সংশোধনের জন্য আপনাকে মাদ্রাসা অধিদপ্তরে যোগাযোগ করতে হবে। যদি মাদ্রাসা অধিদপ্তর এই ইএফটি ফর্ম সাবমিটের আগে এটি সংশোধন করে দেয় তাহলে তো ঠিক আছে, নয়তো মাদ্রাসা অধিদপ্তর থেকে এ ব্যাপারে নির্দেশনার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এরপরে রয়েছে জাতীয় পরিচয়পত্র নম্বর ইংরেজিতে। জাতীয় পরিচয়পত্রে আমাদের অনেকেরই 10 সংখ্যা, অনেকের 17 সংখ্যা থাকে, আবার কারো 13 সংখ্যা রয়েছে। যাদের 10 সংখ্যা রয়েছে, যাদের 17 সংখ্যা রয়েছে তাদের সেটা থাকবে, আর যাদের 13 সংখ্যা রয়েছে তাদেরকে জন্মসালের যে 4টি সংখ্যা রয়েছে সেই 4টি সংখ্যা এই এনআইডি নাম্বারের পূর্বে অ্যাড করতে হবে। যেমন আমি আপনাদেরকে একটি ফাইল দেখাচ্ছি। দেখুন আমার এখানে একটি ফাইল ওপেন করা আছে। দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা আমি কিছু অংশ হাইড করে দিয়েছি। তো এটা হলো ওনার 10 সংখ্যার জাতীয় পরিচয়পত্র। আমি যদি এখানে 13 সংখ্যার একটি জাতীয় পরিচয়পত্র নাম্বার আমি দেখাচ্ছি, যেটার পূর্বে জন্মসাল যোগ করা হয়েছে। তো এরকম অনেকগুলোই আমার এখানে রয়েছে। আমি এটি এক্সেল ফাইলে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। যদি এখানে জন্ম তারিখকে সে 13 সংখ্যার পায় তাহলে সে অটোমেটিকলি এখান থেকে জন্মসালটা সামনে যোগ করে নেবে। এরপরে রয়েছে মোবাইল নাম্বার ইংরেজিতে। মোবাইল নম্বরের ক্ষেত্রে যে কথাটি সেটি হলো যে মোবাইল নম্বর, প্রত্যেকের মোবাইল নাম্বার জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত হতে হবে। আপনার মোবাইল নম্বরটি জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত কিনা সেটি জানার জন্য আপনি প্রথমে আপনার
আপনি আপনার মোবাইল থেকে প্রথমে ডায়াল করবেন *16001#। এটি ডায়াল করলেই আপনি আপনার মোবাইল ইন্টারফেসে দেখতে পারবেন যে আপনার এনআইডির সর্বশেষ 4টি সংখ্যা চাচ্ছে। আপনার এনআইডির সর্বশেষ 4টি সংখ্যা আপনি এখানে এন্ট্রি করে তারপর ওকে করলেই আপনার এই এনআইডি নাম্বার দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটি আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটা গেল। এরপরে এখানে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে পদবি ইংরেজিতে, অর্থাৎ আপনার ইংরেজিতে যে পদবি রয়েছে, আমরা যারা চাকরিতে রয়েছে আমাদের প্রত্যেকেরই একটা না একটা পদবি রয়েছে, সেই পদবিটা আমাকে এখানে লিখতে হবে। যেমন আমার এখানে লেখা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার, পদবি, বিষয় রয়েছে এগ্রিকালচার। পদবি রয়েছে, পদবির পরে হলো বিষয়, যেই শিক্ষকের যে বিষয় রয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ করতে হবে। যেমন এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার এগ্রিকালচার। আমি আরেকজন টিচারের নাম দেখছি, ওনার রয়েছে নাল, ওনার কোনো বিষয় নেই। আরেকজন টিচারের নাম দেখি, ওনার বিষয় রয়েছে, পদবি রয়েছে অ্যাসিস্ট্যান্ট মৌলবি, বিষয় রয়েছে নাল। ওনার বিষয় রয়েছে ম্যাথমেটিক্স। অর্থাৎ যাদের বিষয় রয়েছে তারা বিষয় উল্লেখ করবেন, যাদের বিষয় নেই তারা এখানে নাল উল্লেখ করবেন। তো আমার এটা মূলত একটি ডাটা শিট থেকে আমি এই ফর্মটা বানিয়েছি এক্সেল দিয়ে। তো এখানে আমার ওই ডাটা শিটে যে তথ্য রয়েছে সেই তথ্য এখানে নাম্বার দিলেই এখানে দেখাচ্ছে, নাম্বার অনুযায়ী দেখাচ্ছে। এটা বিলুকবের মাধ্যমে আমি এক্সেল দিয়ে তৈরি করেছি। তো এরপরে রয়েছে বেতন কোড। আমাদের প্রত্যেকেরই একটি বেতন কোড রয়েছে, সেই বেতন কোডটি আমরা এখানে এন্ট্রি দেব। এরপরে রয়েছে যোগদানের তারিখ ইংরেজিতে। যোগদানের তারিখের যে ফরম্যাট সেটি হলো যে প্রথমে তারিখ থাকবে, পরে মাসের নাম, পরে বছর। তবে এখানে একটি কথা রয়েছে যে আমাদের কারো একাধিক যোগদান থাকতে পারে। যেমন আমার প্রতিষ্ঠানে 2 থেকে 3 জন টিচার রয়েছেন যারা একই প্রতিষ্ঠানে 3 বার যোগদান করেছেন 3টি পদে, কিন্তু তাদের ইন্ডেক্স নাম্বার একটি রয়েছে। তো এখানে সেক্ষেত্রে এখানে তাদের যোগদানটি হবে ওই প্রথম ইন্ডেক্স পাওয়ার সময় তারা যে তারিখে যোগদান করেছেন সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। কারণ যেহেতু তাদের ইন্ডেক্স নাম্বার বহাল রয়েছে, ইন্ডেক্স নাম্বার কোনো পরিবর্তন আসেনি, অতএব তাদের সেই যোগদানের তারিখটি এখানে উল্লেখ করা হবে। যদি তাদের ইন্ডেক্স নাম্বার পরিবর্তন হয়ে যায় তাহলে সর্বশেষ যে ইন্ডেক্স নাম্বার রয়েছে সেই ইন্ডেক্স নাম্বারের যে যোগদানের তারিখ রয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে। এরপর রয়েছে প্রথম ইনপুট তারিখ। যদি তার ইন্ডেক্স নাম্বার অপরিবর্তিত থাকে, অর্থাৎ তিনি একাধিক পদে যদি যোগদান করে থাকেন কিন্তু যদি ইন্ডেক্স নাম্বার পরিবর্তন না হয়ে থাকে তাহলে ওনার যে মাসে ইন্ডেক্স পেয়েছেন সেই মাসটাই প্রথম ইনপুট তারিখ হিসেবে কাউন্ট হবে। আর যদি ওনার ইন্ডেক্স নাম্বার পরিবর্তন হয়ে থাকে তাহলে সর্বশেষ ইন্ডেক্স নাম্বারে উনি যে তারিখে সর্বশেষ ইন্ডেক্স নাম্বার উনি যে তারিখে পেয়েছেন সে তারিখটি প্রথম মেমো তারিখ হিসেবে এখানে লিখতে হবে। এরপরে রয়েছে, তবে এখানে এই বিষয়গুলো দেখানোর পরে আরেকটি বিষয় এখানে বাদ রয়েছে, সেটি হলো পদবি ইংরেজিতে। এখানে একজন শিক্ষক যদি একাধিকবার যোগদান করে থাকেন, প্রথমে জুনিয়র পদে, পরে সিনিয়র পদে, এরপরে কখনো এরপরে আরও কোনো উচ্চ পদে যদি উনি যোগদান করে থাকেন তাহলে ওনার ইন্ডেক্স যদি অপরিবর্তিত থাকে তাহলে উনি প্রথম যোগদানের তারিখটা এখানে উল্লেখ করলেও ওনার যেই পদবি রয়েছে পদবির ক্ষেত্রে উনি বর্তমানে যে পদে রয়েছেন সে পদটি উনি উল্লেখ করবেন। কারণ উনি
ইন্ডেক্স নাম্বার বহাল থাকলেও উনি কিন্তু এখন প্রথম যোগদানের যেই পদ সেই পদে কিন্তু উনি এখন আর নেই। তাই ওনাকে বর্তমান যে পদ রয়েছে সেটি উল্লেখ করতে হবে। হ্যাঁ, আপনি যখন রিটায়ারমেন্টে যাবেন বা চাকরি শেষ হয়ে যাবে তখন যখন আপনি তথ্য দিবেন সেখানে আপনার প্রথম যোগদান, আ প্রথম পদবি, এরপরে সর্বশেষ যোগদান, সর্বশেষ পদবি, সর্বশেষ ইন্ডেক্স নাম্বার, প্রথম ইন্ডেক্স নাম্বার সবগুলো উল্লেখ করতে হবে। কিন্তু এখানে যেহেতু এটা উম ইএফটির জন্য তথ্য নেওয়া হচ্ছে, বর্তমান যে পদবি রয়েছে সেই পদবি আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে ব্যাংকের তথ্যাদি, যেমন ব্যাংকের নাম, বর্তমানে যে ব্যাংক হতে আপনি এমপি উত্তোলন করেন অর্থাৎ যে ব্যাংকে আপনার বেতন হয় সেই ব্যাংকের নাম ইংরেজিতে লিখতে হবে। শাখার নাম, ব্যাংকের কোন শাখায় আপনার অ্যাকাউন্টটি রয়েছে সেটি লিখতে হবে। এরপর ব্যাংক হিসাবের নাম অর্থাৎ আপনার অ্যাকাউন্ট নাম্বার টি কি নাম দিয়ে, অর্থাৎ আপনার যে নামটা এমপিওসি রয়েছে সেই নামটি হয়তো আপনার ব্যাংকে রয়েছে, ঠিক সেই নামটি আপনি এখানে উল্লেখ করে দিবেন। এরপর ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার অনলাইন যেই অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, অনেকের রয়েছে অনেক আগের অ্যাকাউন্ট নাম্বার ৪ সংখ্যা বা ৫ সংখ্যা, আবার অনেকের রয়েছে ডিজিটাল চেক বই নিয়ে আসলে ওখানে পুরা সংখ্যাগুলি দেখাচ্ছে। তো সেই ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে উল্লেখ করে দিবেন। আর যদি কারো পুরাতন অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করা থাকে তাহলে আপনি ব্যাংক থেকে একটি স্টেটমেন্ট এনে আপনার সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে দেখে তুলে দিবেন। এরপর রয়েছে শাখার রাউটিং নাম্বার ইংরেজিতে। আপনার প্রত্যেক ব্যাংকের প্রত্যেক শাখার জন্য আলাদা একটি রাউটিং নাম্বার রয়েছে। যেমন আমার এখানে রয়েছে, আমি যেই ব্রাঞ্চ থেকে বেতন তুলি সেটার রাউটিং নাম্বারটা হলো এটা, এবং এই রাউটিং নাম্বার আর কোনো ব্যাংকের কোনো ব্রাঞ্চের সাথে মিলবে না। এটা হলো একটি ইউনিক নাম্বার। তো আমার এখানে একটি এক্সেল ফাইল রয়েছে রাউটিং নাম্বারের, সমগ্র বাংলাদেশে যতগুলো ব্যাংক রয়েছে সবগুলো ব্যাংকের ব্রাঞ্চ ওয়াইজ রাউটিং নাম্বার আমার এখানে রয়েছে, প্রায় কয়েক হাজার রাউটিং নাম্বার আছে আমার একটি ফাইলে। আমি সেখান থেকে এটা দেখে উল্লেখ করে দিয়েছি। তো এই ছিল আপনাদের ইএফটি সংক্রান্ত কিছু কথা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, এবং এ ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো জানা থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে।